গল্পের শুরুতেই আমরা একটা হবিটকে দেখতে পাই, যার নাম হলো বিলবো। এই হবিট হলো এক প্রকার জাত। কিছু বংশের মতো এদের আবার অনেক প্রকারভেদও আছে। বর্তমানে বিলবো তার 111তম জন্মদিন পালন করবে। এই জন্যই তার ভাতিজা ফ্রোডোর জন্য সে একটা গল্প লিখেছে। গল্পটি ছিল আজ থেকে 60 বছর আগে ঘটে যাওয়া তার জীবনের একটা চমৎকার অ্যাডভেঞ্চারের ঘটনা নিয়ে। ওই সময় ডেল নামের একটা শহর ছিল। এই শহরটার ব্যাপারে মিডিল আর্থের প্রত্যেকটা প্রাণী জানত। সবাই অনেক সুখে শান্তিতে এখানে বসবাস করত। শহরের পাশেই একটা পাহাড় ছিল, যার নাম হলো লোনলি মাউন্টেন। এই পাহাড়ের মধ্যেই থাকতো এখানকার রাজা, আর এই রাজার নাম হলো থ্রোর। এই রাজাকে সেখানকার প্রত্যেকটা মানুষই অনেক ভালোবাসে। এদের আরেক নাম ছিল ডলফ। থ্রোর একজন ছেলেও আছে, যার নাম হলো থ্রোয়িং, আর তার নাতির নাম হলো থোরিন। তাদের এই পাহাড়ের মধ্যে অনেক দামি দামি সব পাথর পাওয়া যায়, আর এই দামি দামি সব পাথর সংগ্রহ করার সময় তারা সেখানে আরো একটি রত্ন পেয়েছিল, যেটাকে বলা হয় আরকানে স্টোন। এই রাজার আবার স্বর্ণ অনেক বেশি পছন্দ, আর সময়ের সঙ্গে সঙ্গে তার এই সোনার লোভ আরো বেশি বাড়তে থাকে। তার এই লোভটি তাদের চমৎকার স্বর্গটিকে বানিয়ে ফেলে একটা নরক। এরপর হঠাৎ করে একদিন দেখা যায় তাদের ওই রাজ্যে স্মল নামের একটা ড্রাগন এসে অ্যাটাক করে, আর এই পুরো রাজ্যটিকে তো একটা ধ্বংসস্তূপে পরিণত করে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই ড্রাগনটি কিন্তু এখানে এসেছিল এই সোনার লোভেই। এরপরে ড্রাগনটি সেই লনলি মাউন্টেনের মধ্যে ঢুকে পড়ে, আর রাজপ্রাসাদটাকে পুরো ধ্বংস করে রাজার ওই সোনার কাছে পৌঁছে যায়। ড্রাগনটির ভয়ে তো প্রত্যেকটা ডলফি সেখান থেকে পালিয়ে যায়। আর তাদের সময় তখন এতটাই খারাপ ছিল যে তাদের সব থেকে পুরনো বন্ধু এলোপসারাও এই বিপদে সাহায্য করে না। তাই এই ডলফরা তো সবাই নিজেদের বাসস্থান হারিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। এমনকি রাজপুত্র থরিন তো অবশেষে মানুষদের হয়ে গোলামি করা শুরু করে। এরকম ভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। আর এরপর আমরা হবিটকে দেখতে পাই, মানে বিলবো, যে আমাদেরকে আজকের এই গল্পটা বলছিল। বিলবোর বয়স তখন বেশ কম ছিল। বিলবো সেখানে বসে বেশ মজায় স্মোকিং করছিল। ওই সময় তার সঙ্গে দেখা করতে আসে একটা উইজার্ড, যার নাম গ্যান্ডার্স। সে এসে বিলবোকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সঙ্গে অ্যাডভেঞ্চারে যাবে। বিলবোর তো অ্যাডভেঞ্চার শব্দটা শুনেই বেশ অদ্ভুত লাগে, তাই সে ওখানে গ্যান্ডার্সের সাথে কথা না বলে ঘরের মধ্যে চলে যায়। তখন গ্যান্ডার্স বিলবোর দরজায় তার লাঠি দিয়ে একটা মার্ক করে যায়। আর ওই দিন রাতের বেলায় তো অদ্ভুত ঘটনা ঘটে। বিলবো বেশ আরামই তার ঘরে বসে ডিনার করছিল। ওই সময় তার ঘরে বেশ অদ্ভুত দেখতে নতুন একজন অতিথি এসে উপস্থিত হয়, যার নাম হলো ডলিন। ডলিন তো তার ঘরে এসে কিছু না জিজ্ঞাসা করে বিলবোর খাবারগুলো খেতে শুরু করে। আর একটু পরেই দেখা যায় একের পর এক আরো অনেক মানুষ বিলবোর ঘরে ঢুকে একদম হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। তার ঘরে মজুদ থাকা সমস্ত খাবারই তারা খেয়ে ফেলতে থাকে। ঠিক ওই সময় আমরা আবারও গেন্ডার্সকে দেখতে পাই, আর এরা হচ্ছে প্রকৃত অর্থে সেই ডলফস, যাদের বসবাসের জায়গা ওই ড্রাগনটা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। তাদের সাথে রাজকুমার থরিনও আছে, যার একমাত্র লক্ষ্য হলো ধ্বংস হয়ে যাওয়া ওই রাজ্যটাকে পুনরায় গঠন করা। অন্যদিকে বিলবো তো তাদের এই কাণ্ড কারখানা একদম পছন্দ করতে পারছে না। তার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাকে ডলফরা একদম নোংরা করে ফেলেছে। কিন্তু এরপর তারা বিলবোকে বলে যে আমরা আসলে তোমার কাছ থেকে সাহায্যের জন্য এসেছি। আসলে বিলবো তো একজন হবিট, আর হবিটরা কোনো প্রকার শব্দ না করে লুকিয়ে থাকতে পারে। এখন তো ওই ড্রাগনটা সেই লনলি মাউন্টেনের মধ্যেই আছে, আর ওই ড্রাগনটা খুব ভালো করেই ডলফদেরকে জানে, কিন্তু হবিটদের গন্ধ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। প্রিন্স থরিনের কাছে একটা ম্যাপ রয়েছে, যেটার সাহায্যে তারা ওই লনলি মাউন্টেনের মধ্যে প্রবেশ করতে পারবে। তাই এখন তাদের প্রয়োজন এমন একজন ব্যক্তির যে ওখানে চুপি চুপি প্রবেশ করতে পারবে। এই জন্যই তারা মূলত বিলবোর কাছে এসেছে। কিন্তু বিলবো যখনই জানতে পারে যে ওখানে একটা ড্রাগন ঘুমিয়ে আছে, সে তো কোনোভাবেই রাজি হয় না। ওই দিন রাতের বেলা তো কোনো মতে কেটে যায়। সকালবেলায় বিলবো যখন ঘুম থেকে ওঠে, তখন চোখ খুলে দেখতে পায় তার পুরো বাড়ি ফাঁকা, মানে ডলফরা চলে গিয়েছে। বিলবো তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে সে ওখানে একটা লেটার দেখতে পায়, যেটা আসলে বিলবোর জন্যই রাখা ছিল। আর এই অ্যাডভেঞ্চারের লোভ বিলবোকে আর ঘরে থাকতে দেয় না। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। বিলবোর যখন বাকি লোকদের সঙ্গে দেখা হয়, তারা তো কেউ বিশ্বাস করতে পারছিল না, কারণ সবাই ভেবে নিয়েছিল যে বিলবো হয়তো আসবে না। কিন্তু গ্যান্ডার্সের আবার বিলবোর প্রতি ভরসা ছিল। সে বিশ্বাস করত যে বিলবো ঠিকই আসবে। রাতের বেলায় তারা সবাই মিলে একটা পাহাড়ে বসে রেস্ট নেয়। বিলবো তখন সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়।
তখন ফিলি আর কিলি নামের দুটো ছেলে আবার বিলবোকে এটা বলে ভয় দেখায় যে এখানে কিছু রাক্ষসরা আছে যাদেরকে ওয়ার্ড বলা হয়। ঠিক তখনই আবার প্রিন্স থরিন সেখানে চলে আসে, যে এইসব আজগুবি গল্প মজা ঠাট্টা একদমই পছন্দ করে না। এই অড নামের রাক্ষসদের সাথে ডলফদের একবার যুদ্ধ হয়েছিল, আর সেখানেই তাদের একজন রাজা থ্রোর মারা গিয়েছিল। মানে ওই অর্ধের রাজা থ্রোর মুন্ডুটাই কেটে ফেলেছিল। এটা দেখে তো থরিন পুরো পাগল হয়ে যায়, আর সে রেগে গিয়ে তখন ওই রাজার একটা হাত কেটে ফেলে। থরিনের এরকম সাহস দেখে তো সব ডলফরা আবার মনোবল ফিরে পায় আর যুদ্ধ করার জন্য এগিয়ে আসে। অবশেষে ওই যুদ্ধে এরপর তারা সেই ভয়ঙ্কর রাক্ষস বাহিনী ওয়ার্ডদেরকে হারিয়ে ফেলে। এরপরে সমস্ত ডলফরা মনে করে যে রাজা হওয়ার যোগ্যতা যদি কারো থাকে সেটা একমাত্র থরিনের। এরপরেই দেখা যায় এটা আসলেই সত্য। তারা যেখানে এখন অবস্থান করছে ওর পাশেই ছিল ওয়ার্ডদের আস্থানা। পরের দিন সকালবেলায় তারা আবারও তাদের জার্নি শুরু করে। তখন বেশ বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমরা গ্যান্ডার্সের মুখ থেকে তার এক ভাইয়ের কথা শুনতে পাই, আর এই ভাইটি গ্রিনউডস নামে একটা জায়গায় থাকে। সে পশু পাখিদের সঙ্গে কথা বলতে পারে, আর তার নাম হলো রেডাক্স। সে একদিন লক্ষ্য করে যে হঠাৎ করে জঙ্গলের সমস্ত পশু পাখিরা আচমকা মারা যেতে শুরু করেছে। প্রথমে তো সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু এরপরে খুঁজে বের করে যে সেখানে একটা অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। এই ডার্ক পাওয়ারটা আসছিল গোল্ড টর্গো নামের একটা জায়গা থেকে। রেডাক্স এবার ওটাকে উদ্ঘাটন করার জন্য সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে যখন দিনের আলো নিভে সন্ধ্যা হয়ে আসে তখন ডলফরা আবারও একটা জায়গায় রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। ওই সময় সিলি, বিলি আর বিলবো লক্ষ্য করে যে তাদের দুইটা ঘোড়া মিসিং। এই ঘোড়াগুলোর খোঁজ করতে করতে সামনে এগুলোই দেখতে পায় তিনটা বৃহৎ আকৃতির দৈত্য ওখানে বসে আছে সেই ঘোড়াগুলোকে খাওয়ার জন্য। সিল আর বিলি তখন বিলবোকে রিকোয়েস্ট করে বলে যে প্লিজ তুমি ঘোড়াগুলোকে রেস্কিউ করো, আর না হলে কিন্তু ওরা ঘোড়াগুলোকে খেয়ে ফেলবে। আসলে বিলবো তো কোনো শব্দ ছাড়া চলাফেরা করতে পারে, এই জন্যই তারা দুইজন বিলবোকে ওখানে যেতে বলেছে। বিলবো বেশ সাহস নিয়ে ওখানে যায়, কিন্তু চরম বোকামির পরিচয় দেয়। মানে সঙ্গে সঙ্গে দৈত্যদের হাতে ধরা পড়ে যায়। বিলবো পেয়ে তো ওই দৈত্যগুলো প্রচন্ড খুশি, কারণ এর আগে তারা কখনোই হবিট খেয়ে দেখেনি। তাই তারা তখনই ডিসাইড করে যে বিলবোকে আজকে এখানে রান্না করে খেয়ে ফেলবে। তখন বিলবোকে বাঁচানোর জন্য তো বাকি ডলফরা সেখানে চলে আসে, কিন্তু তারা ওই দৈত্যদের সঙ্গে পেরে ওঠে না। দৈত্যগুলো তো সমস্ত ডলফদেরকে একসঙ্গে বেঁধে ফেলে আর সিদ্ধান্ত নেয় যে এই সব কটাকে একেবারে রান্না করে খেয়ে ফেলবে। তখন বিলবো বুদ্ধি করে প্রথমে ওই দৈত্যগুলোকে তার কথা দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করে, আর ওই সুযোগে গ্যান্ডার্স সেখানে চলে আসে। ওই দৈত্যগুলোর আবার একটা উইক পয়েন্ট ছিল, তারা সব সময় সূর্যের আলোতে পাথরে পরিণত হয়ে যায়। এরপর গ্যান্ডার্স সেখানে একটা পাথর ভেঙে ফেলে, যার কারণে সূর্যের রশ্মি সরাসরি তাদের গায়ের উপর গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে তো সেই দৈত্যগুলো পাথরে পরিণত হয়ে যায়। তখন গ্যান্ডার্স থরিনকে জানায় যে জঙ্গলে নাকি এক প্রকার ডার্ক পাওয়ার চলে এসেছে, যার কারণে সব প্রাণীরা পালিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তারা ওখানে একটা গুহা খুঁজে পায় যেখানে দিনের বেলায় থাকতো, যার কারণে তাদের কাছে সূর্যের আলো পৌঁছাতো না। ওই গুহার মধ্যে তারা অনেক সোনা গহনার সাথে বেশ কিছু তলোয়ারও খুঁজে পায়। এই তলোয়ারগুলোকে আসলে এলফসরা বানিয়েছিল। এই প্রত্যেকটা তলোয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এলফসরা আসলে এই তলোয়ারগুলোকে এমন ভাবে বানিয়েছে যে আশেপাশে যদি কোনো ওয়ার্স বা গবলিন থাকে তাহলে সেটা নিজে থেকে নীল রঙের হয়ে যায়। ওই সময় সেখানে রেডাক্স এসে উপস্থিত হয়। রেডাক্স তো ওই জায়গায় গিয়ে, মানে যেখান থেকে ডার্ক পাওয়ার জঙ্গলে আসছিল, ওখানে গিয়ে দেখতে পায় যে একটা নেক্রোম্যান্সার মানে কালো জাদুকরি এই সব কিছু ঘটাচ্ছে। সেই মৃত মানুষকে জীবিত করে তুলছে। গ্যান্ডার্স তো এখানে রেডাক্সের কথাগুলো বিশ্বাস না করে ভাবছিল যে সে হয়তোবা নেশা ভাঙ করে এসব উল্টাপাল্টা বলছে। এরপরে তারা যখন সেখান থেকে বের হতে যাবে ঠিক ওই সময় কিছু নেকড়ের মতো বড় প্রাণীরা এসে তাদের আক্রমণ করে। এই নেকড়েগুলো সেই ওয়ার্ডস নামক রাক্ষসদের বাহন। রেডাক্স তো প্রথমে ওই নেকড়েগুলোকে এক জায়গায় নিয়ে ডিস্ট্রাক্ট করে ফেলে, আর এই সুযোগে ডলফ একটা স্থানে নিজেদের শেল্টার নিয়ে নেয়। কিন্তু এরপরে ওই নেকড়েগুলো তাদেরকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে, আর ঠিক ওই সময় সেখানে এলফসরা তাদের পুরো সৈন্যবাহিনী নিয়ে চলে আসে আর ডলফদের এই নেকড়েগুলোর হাত থেকে রক্ষা করে। এরপরে ডলফরা ওখান থেকে ল্যাভেন্ডার নামক একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায়। এই জায়গাটা দেখতে একদম ছবির মতো সুন্দর, আর এখানে রাজত্ব করে লর্ড এন্ড্রল নামের একজন রাজা, আর এরা হলো এলফসদের একটা প্রজাতি। এই কারণে ডলফরা তো তাদেরকে মোটেও পছন্দ করছিল না, কারণ ড্রাগনরা যখন তাদের উপর হামলা করেছিল
তখন তো এলফসরা তাদের কোনো প্রকার সাহায্য না করে সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু এখন তো তাদের এলফসদের সাহায্য দরকার। এই জন্য পুরনো কোনো কথাই মনে রাখলে হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো থরিনের কাছে যে ম্যাপটা রয়েছে ওটাকে ঠিক মতো বোঝার জন্য তাদের এলফসদের সাহায্যের প্রয়োজন। এরপর ডলফরা ওই ম্যাপটি লর্ডস এনরোলকে দেয়, আর সে ওটাকে রেখে দেয় চাঁদের আলোর ওপরে। সঙ্গে সঙ্গে ম্যাপটার ওপরে কিছু লেখা ভেসে ওঠে। এনরোল যখন এই লেখাগুলো পড়ছিল তখন আমরা বুঝতে পারি যে সেখানে একটা গোপন এন্ট্রান্স রয়েছে, অর্থাৎ একটা গোপন প্রবেশদ্বার, যেটা ডুরেন্স ডে এর সময় ওপেন হবে। ডভদের মতে নতুন বছরের প্রথম দিনকে তারা ডুরেন্স ডে বলে। অন্যদিকে তো আমরা সেই ওয়ার্সদের রাক্ষস রাজাকে দেখতে পাই, যাকে যুদ্ধের সময় থরিন একটা হাত কেটে দিয়েছিল। সে এখনো জীবিত আছে, এই খবরটা আবার কেউ জানে না। ওই যুদ্ধে হেরে যাবার পর থেকেই তো তার মনে ডর্ভদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছে। সে যখন তার সৈন্যদের কাছ থেকে জানতে পারে যে তারা ডর্ভদের অনেক কাছে পেয়েও মারতে পারেনি, সে তো প্রচন্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার বাকি সৈন্যদের পাঠিয়ে দেয় থরিনের মুন্ডু কেটে আনার জন্য। এরপরে আমরা গ্যান্ডার্সকে দেখতে পাই। সে প্রথমে এখানকার লেডি গোলাডুয়েলের সঙ্গে দেখা করে, আর এরপরে তারা সবাই মিলে একটা বৈঠকে বসে যে কিভাবে লনলি মাউন্টেন থেকে ড্রাগনটাকে সরানো যায়। এরপরে গ্যান্ডার্স সেখানকার একজন উইজার্ডকে বলে যে গোল্ড ডালগুন নামের একটা জায়গায় নাকি একটা নেক্রোম্যান্সার আছে, যে তার কালো জাদু ব্যবহার করে মৃত মানুষদের জীবিত করে ফেলছে। কিন্তু ওই উইজার্ড তো এখানে গ্যান্ডার্সের কথা বিশ্বাস করে না, কারণ ওই নেক্রোম্যান্সার নাকি অনেক আগেই মারা গিয়েছে। তার কবরটির ওপর অনেক শক্তিশালী একটা স্পেল ব্যবহার করা হয়েছিল, তাই কোনো প্রকার ম্যাজিক দ্বারা তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। এদিকে ডরফরা তো ওই জায়গা থেকে আবারও তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা শুরু করে। অনেকগুলো পাহাড় পর্বত পেরিয়ে এরপর তারা একটা ভয়ঙ্কর মিস্ট্রি মাউন্টেন নামক জায়গায় চলে আসে। তবে এরপরেই ঘটে সব থেকে বড় বিপত্তি। যেগুলোকে তারা পাথর বলে মনে করছিল, ওই সবগুলো আসলে ছিল স্টোন জায়ান্ট। মুহূর্তের মধ্যে কিছু স্টোন জায়ান্ট সেখানে সক্রিয় হয়ে তো একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর তাদের এই মারামারির মাঝখানেই তো ডলফগুলো অনেক বাজেভাবে ফেসে যায়। ওখান থেকে তাড়াহুড়ো করে যাওয়ার সময় বিলবো তখন পা পিছলে পড়ে যায়, আর এইবার তাকে প্রিন্স থরিন বাঁচিয়ে নেয়। থরিন তো আসলে প্রথম থেকেই বিলবোকে পছন্দ করতো না, কারণ তার পক্ষে এই টাইপের অ্যাডভেঞ্চার করা মোটেও পসিবল নয়। এই কথাটা আবার বিলবোর প্রচন্ড গায়ে লাগে, তাই ওই দিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন সে তো ওখান থেকে লুকিয়ে লুকিয়ে পালাতে যায়। যদিও তাকে ওই সময় একজন দেখে ফেলে, কিন্তু ঠিক ওই সময় বিলবো লক্ষ্য করে যে তার কাছে যে তলোয়ারটা ছিল ওটা ব্লু কালার হয়ে গিয়েছে। তখনই তার গ্যান্ডার্সের বলা কথাটা মনে পড়ে যায়, অর্থাৎ আশেপাশে যদি কোনো গবলিন থাকে সেই তলোয়ারটি তখন নিজে থেকেই নীল কালারের হয়ে যাবে। এরপরে তো মুহূর্তের মধ্যে ওই সম্পূর্ণ স্থানটি ধসে পড়ে, আর তারা সবাই একটা জায়গায় গিয়ে বাজেভাবে ফেসে যায়। সেখানে সব গবলিনরা বাস করে। তাদের সবাইকে ধরে যখন গবলিনরা রাজার কাছে নিয়ে যায়, সেই মুহূর্তের মধ্যে প্রিন্স থরিনকে চিনে ফেলে, কিন্তু সে তো থরিনকে কিছুই করে না, কারণ ওই ওয়ার্সদের রাক্ষস রাজার কাছে থরিন এখন খুবই ইম্পর্টেন্ট। তাই সঙ্গে সঙ্গে সে তার একটা গুপ্তচরকে ওই রাক্ষস রাজার কাছে পাঠিয়ে দেয়, এটা বলার জন্য যে থরিন এখন তার কাছেই আছে। অন্যদিকে আমাদের হবিট মানে বিলবো তো একটা গবলিনের সঙ্গে লড়াই করতে করতে পাহাড়ের একটা ফাঁকা দিয়ে পড়ে যায়, আর ওখানে এসে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায় যার নাম গোলুম। এই গোলুমরা সব ধরনের প্রাণীদেরকে মেরে তাদের মাংস খেয়ে নেয়। তখন বিলবো এই দৃশ্যটা একটু লুকিয়ে লুকিয়ে দেখে। এই গোলুমের কাছে একটা সোনার আংটি আছে, যেটা ওই সময় তার হাত থেকে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে বিলবো সেটা তার কাছে রেখে দেয়, কিন্তু গোলুম এটা লক্ষ্য করে না। এরপরে তো গোলুম সেখানে বিলবোকে দেখতে পেয়ে যায়, কিন্তু এই গবলিনটা ছিল একটু বোকা, তাই বিলবোকে কিছু বলার আগেই বিলবো তার কাছে সাহায্য চেয়ে বসে। এরপরে আবার বিলবো আর গোলুমের মধ্যে একটা ডিল হয়ে যায়। তারা এখন এক ধরনের ধাঁধার খেলা খেলবে। যদি বিলবো এখানে গোলুমের ধাঁধার উত্তর দিতে পারে তাহলে গোলুম তাকে আর মারবে না, এমনকি তাকে সেখান থেকে বাইরে বের হওয়ার রাস্তাটাও বলে দেবে। বিলবো তখন দাঁড়িয়ে শর্ত মেনে নেয়, আর এরপর শুরু হয়ে যায় তাদের ধাঁধার খেলা। গোলুম তো এখানে বিলবোর সঙ্গে পেরে ওঠে না। বিলবো তাকে ঠিক কথার জালে ফাঁসিয়ে নেয়। এই খেলাতে বিলবো জিতে যায়, আর গোলুম তো গো হারে। কিন্তু গোলুম আবার লাস্টে বুঝতে পারে যে বিলবো তাকে কথার জালে ফাঁসিয়েছে, মানে তাকে পুরোপুরি বোকা বানিয়েছে। তাই সে রেগে গিয়ে বিলবোর ওপর আক্রমণ করতে যায়, আর ভয়ে তখন বিলবো পালাতে যায়। তখন অ্যাক্সিডেন্টলি বিলবোর আঙুলের মধ্যে ওই আংটিটা চলে আসে, যার ফলে সে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। আর এটাই হলো ওই আংটির স্পেশালিটি।
অন্যদিকে সে গবলিনদের রাজাদের তো সব ডলফদের নিয়ে হেনস্থা করছিল। হঠাৎ করে সে যখন থরিনের ওই তলোয়ারটা দেখতে পায় সে তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপর যখন তারা সবাই মিলে ওই ডলফদের ওপর আক্রমণ করতে যাবে তখনই সেখানে গ্যান্ডার্স চলে আসে। আর এই সমস্ত ডলফরা তো আবারও তাদের মনোবল ফিরে পায় আর এই গবলিনদের সঙ্গে লড়াই করতে থাকে। একটা পর্যায়ে তারা সব গবলিনদেরকে হারিয়ে ওই জায়গা থেকে বের হয়ে আসে। অন্যদিকে বিলবোর কাছে এখন গোলুমকে হত্যা করার সুযোগ রয়েছে, কারণ তাকে তো আর বিলবো দেখতে পাচ্ছে না, কিন্তু বিলবো তো আসলে খুবই দয়ালু ছিল, তাই সে তাকে হত্যা না করে সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে এই ডলফগুলো তো বিলবোকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না, তাই তারা সন্দেহ করছিল যে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু একটু পরে তো বিলবো তাদের এই ধারণাটা ভুল প্রমাণ করে সেখানে চলে আসে। আসলে বিলবোর মন থেকে ওসব ভয়গুলো এতদিনে চলে গিয়েছে আর এখন সে মনে প্রাণে চায় এই সমস্ত ডলফদেরকে সাহায্য করতে। ঠিক ওই সময় আবার ওয়ার্সদের রাক্ষসী রাজার সমস্ত টিম নিয়ে এসে আবারও ডলফদের উপর অ্যাটাক করে। এই ডলফরা তো পাহাড়ের একটা কিনারায় পুরো ফেসে গিয়েছে, পালানোর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই সেখানে থাকা গাছগুলোর ওপরে বাধ্য হয়ে উঠে পড়ে। রাক্ষসরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। তখন গ্যান্ডার্স একটা প্রজাতির মাধ্যমে কারো কাছে সাহায্যের বার্তা পাঠায় আর পরিস্থিতি সামলানোর জন্য প্রথমে তারা সেখানে আগুন জ্বালায়। কিন্তু এই আগুন জ্বালিয়ে আর কতক্ষণই বা তারা ঠিক থাকতে পারবে, কারণ সময় যাচ্ছে আর আগুন নেভার সঙ্গে সঙ্গেই তো রাক্ষসরা তাদের আরো কাছাকাছি চলে আসছে। এরপর ওই রাক্ষস রাজা তো থরিনকে আবারও চ্যালেঞ্জ করে বসে। তখন থরিন তার সঙ্গে লড়াই করতে সামনে চলে আসে। এটাই ছিল তার সব থেকে বড় বোকামি, কারণ প্রিন্স থরিন সেখানে আসা মাত্রই ওই রাক্ষস রাজা তাকে খুব বাজেভাবে নিচে ফেলে দেয়, যার কারণে থরিন সেখানে অনেক আহত হয়ে পড়ে। আর তখন ওই রাজা তার লোকদেরকে অর্ডার দেয় যে থরিনের গলাটা কেটে ফেলো। রাক্ষসদের অর্ডার মানতে যখন তারা একটা সৈন্য এগিয়ে আসে থরিনের গলাটা কাটতে, তখনই সেখানে বিলবো তাকে আটকায় আর ওই রাক্ষসটাকে সেখানে হত্যা করে ফেলে। এরপর সে অনেক সাহসের সঙ্গে সেখানে থাকা রাক্ষসের সঙ্গে লড়াই করতে থাকে। এদিকে গ্যান্ডার্স লক্ষ্য করে যে তার পাঠানো ওই প্রজাপতিটা আবারও ফিরে এসেছে। আর তখন ওই প্রজাপতির পেছনে আমরা অনেক বড় বড় ঈগলদেরকে দেখতে পাই। আর এই ঈগলগুলোকে পাঠিয়েছে লেডি গ্রাডুয়েল, যার থেকে মূলত গ্যান্ডার্স সাহায্য চেয়েছিল। ঈগলগুলো প্রথমে অনেক রাক্ষসকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর এরপর ডলফদের আবারও পিঠে বসিয়ে ওখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। তাই আগের বারের মতো এইবারও ওয়ার্সদের রাক্ষস রাজা তার স্বপ্নটা আর পূরণ করতে পারে না। ওই ঈগলগুলো তো তাদের প্রত্যেককে একটা নিরাপদের স্থানে এনেই ছেড়ে দেয়। আর প্রিন্স থরিন তখন প্রচন্ড আহত ছিল, তার কোনো হুঁশ ছিল না। এরপর গ্যান্ডার্স তো তার ম্যাজিকের মাধ্যমে আবারও তাকে সুস্থ করে তোলে। তার জ্ঞান ফিরে আসা মাত্রই তো সে বিলবোকে খুঁজতে থাকে, কারণ সে কল্পনাই করতে পারেনি একটা হবিট তার জীবনের মায়া ত্যাগ করে তাকে এইভাবে বাঁচাতে পারে। সে তো নিজের ভুল বুঝতে পেরে বিলবোকে মন থেকে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরে। একই সাথে তারা লনলি মাউন্টেনকে দেখতে পাচ্ছে। তবে সেই পাহাড়ে তখন আরেকটা পাখি দেখতে পায়। পাখিটা একটা শামুককে খাওয়ার জন্য সেটাকে ঠুকরে ঠুকরে ভাঙার চেষ্টা করছিল। এই আওয়াজে পাহাড়ের মধ্যে ঘুমিয়ে থাকা সেই ড্রাগনটা জেগে ওঠে। আর আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এরপর কি হয়? ওই ড্রাগনটা জেগে উঠে কি আবার ডলফদেরকে শেষ করে দিবে, নাকি ডলফরা পারবে ওই ড্রাগনটাকে হারিয়ে দিয়ে আবারও তাদের সাম্রাজ্য গড়ে তুলতে? এটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে এর পরবর্তী পার্টগুলো।